আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উন্নয়নশীল দেশের অর্জন ধরে রাখতে দক্ষ জনশক্তি তৈরির আহ্বান প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে টিকা নেওয়ার নির্দেশনা। পৌর নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার, বিভিন্ন স্থানে উল্লাস। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুকে ইস্যু করার চেষ্টা করছে একটি মহল, বললেন ওবায়দুল কাদের। প্রেস ক্লাবে অনুমতিহীন সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল পুলিশ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। মিয়ানমারে বিক্ষোভ দমনে পুলিশের গুলি, নিহত 18, বিভিন্ন শহরে ব্যাপক ধরপাকড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, মার্কিন কংগ্রেসে রেজুলেশন উত্থাপন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি করতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্টদের টিকা নেওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় সারা দেশে শিক্ষা গ্রহণের হার যেমন বেড়েছে, সেই সাথে কমেছে ঝরে পড়ার হার, কমেছে বাল্য বিবাহের সংখ্যা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিতে 2010 সালে হাতে লেখা চিঠিতে দিক নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবার ভার্চুয়ালি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। 2012 সালে এ ট্রাস্ট গঠনের পর থেকে এখন পর্যন্ত 12 লক্ষাধিক শিক্ষার্থী সহায়তা পেয়েছে। 2 কোটিরও বেশি শিক্ষার্থী এর বাইরেও সহায়তা পেয়েছেন। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার প্রসারের পাশাপাশি দক্ষ মানব সম্পদ গড়তে নিরলস কাজ করছে সরকার। বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এটা শুধু দেশে না, বিদেশেও। আর আমাদের সেই জন্যই প্রয়োজন, আমি 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে আমাদের অনেক টেকনিক্যাল লোক লাগবে, অনেক কারিগরি লোক লাগবে, দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। সেই দক্ষ জনশক্তি আমরা সৃষ্টি করতে যাই। উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা ধরে রাখতে শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি গুণগত মান বৃদ্ধির উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং ধরে রাখার জন্যই দরকার শিক্ষার প্রসার এবং উপযুক্ত দক্ষ কারিগর এবং নাগরিক। 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সবাইকে টিকা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 30শে মার্চ আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হব। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে, সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি। পরে ভিডিও কনফারেন্সে কয়েকটি এলাকার শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়াশোনা করবে কিনা সেই অঙ্গীকারটা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। 29 পৌরসভার নির্বাচনে অধিকাংশটিতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। এবার 29 পৌরসভায় ইভিএমে ভোট হয়। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট।
পঞ্চম ধাপে ২৯ পৌরসভার নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের শাহজাহান শিকদার, বারিয়ারহাটে আওয়ামী লীগের মোহাম্মদ রেজাউল করিম, মাদারীপুর সদরে আওয়ামী লীগের খালিদ হোসেন ইয়াদ, ভোলায় আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান মনির, চরফ্যাশনে আওয়ামী লীগের মোর্শেদ। জামালপুর সদরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সানোয়ার হোসেন সানু, চাঁপাইনবাবগঞ্জের নাচলে আওয়ামী লীগের আব্দুর রশিদ ঝালু, ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের রফিকুদ্দিন ভূঁইয়া, হবিগঞ্জে আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম, মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগের আবু নাইম মোহাম্মদ বাশার, কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের ইফতেখার হোসেন বেনু, জয়পুরহাটে আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান মোস্তাক, রাজশাহী চারঘাটে আওয়ামী লীগের একরামুল হক, রাজশাহীর পবায় আওয়ামী লীগের ইয়াসিন আলী, দুর্গাপুরে আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বগুড়ায় নির্বাচিত হয়েছেন বিএনপি রেজাউল করিম বাদশাহ, লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন রুবেল, ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের আব্দুর রশিদ খান, কালীগঞ্জে আওয়ামী লীগের আশরাফুল আলম আশরাফ, শৈলকুপায় আওয়ামী লীগের শেফালী বেগম, রংপুরের হারাগাছে স্বতন্ত্র এরশাদুল হক, জামালপুরের ইসলামপুরে আব্দুল কাদের শেখ, যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল, গাজীপুরের কালীগঞ্জে রবিন হোসেন নির্বাচিত হয়েছেন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এর আগে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয় ২৯ পৌরসভায়। একই সাথে শূন্য পদে ভোট হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়, রাজশাহীর পবা, ফরিদপুরের মধুখালী ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদে। এদিকে নীলফামারীর সৈয়দপুরে ২ কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয় ২ জন। কয়েকটি স্থানে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নীলফামারীর সৈয়দপুরে ২ কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছোটন অধিকারী নামে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। নারী ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। শান্তিপূর্ণ ভোট হয়েছে ভোলা, চরফ্যাশন, জয়পুরহাট, মাদারীপুর, শিবচর, কিশোরগঞ্জের ভৈরব, ময়মনসিংহের নান্দাইল, যশোরের কেশবপুর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারৈরহাট, জামালপুরের ইসলামপুর, মাদারগঞ্জ ও সদর, মানিকগঞ্জের সিংগাইর এবং রংপুরের হারাগাছ পৌরসভায়। সুস্থ হয়েছে, কোনো অসুবিধা হয় না, না কেউ বাধা দেয় না। আমরা চাই যে ভোট পাক সে যেন আমাদের দেশের জন্য ভালো কিছু করতে পারে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জ, রাজশাহী চারঘাট, দুর্গাপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচল, বগুড়া, জয়পুরহাট, হবিগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি, মতলব, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের রায়পুর সহ সবখানেই ছিল শান্তিপূর্ণ পরিবেশ। এবার আমরা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। ইভিএম মেশিনের ভোটটা সুষ্ঠু এবং নির্ভরযোগ্য। এদিকে নানা অনিয়মের অভিযোগে নীলফামারী সৈয়দপুরে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী। রাজশাহীর চারঘাট ও ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় বিএনপির প্রার্থী ভোট বর্জন করেন। কোনো সেন্টারে আমাদের কর্মীদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, এটা সুষ্ঠু বিচারের দাবি জানাই এবং আমি এই মুহূর্তে ভোট বর্জন করলাম। প্রতিবাদ জানাই নতুন করে অর্থাৎ পুনর্নির্বাচনের দাবি আমি জানাচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে না। এই অবস্থায় আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি এবং এই নির্বাচন বর্জন করছি। চট্টগ্রামের রাউজানের সকল পদে এবং মিরসরাই ও মাদারীপুরের শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি দুঃখজনক উল্লেখ করে এই ইস্যুতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে বিআরটিএ আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি আশা প্রকাশ করেন তদন্তের মাধ্যমে মুশতাকের মৃত্যুর কারণ উন্মোচিত হবে। এ সময় বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আইনের অপপ্রয়োগ যাতে না হয় এ বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের আহ্বান জানান ওবায়দুল কাদের। কোনো ব্যক্তি বা সংস্থা যাতে এ আইনের অপব্যবহার না করতে পারে সেদিকে আমরা সতর্ক আছি এবং এটা সতর্ক থাকাও জরুরি। লেখক মুশতাকের ইস্যুতে একটি মহল আজকে রাজনীতির অন্য কোনো ইস্যু না পেয়ে ঘোলা পানিতে মাছ শিকারের
ষড়যন্ত্র করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। অনুমতি না থাকায় ছাত্রদলের সমাবেশে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। পুলিশও লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশও আহত হয়। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাব এবং লেখক মুস্তাকের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল ছাত্রদলের। তবে পুলিশ প্রশাসনের অনুমতি না থাকায় সমাবেশকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ কিছুটা পিছু হাঁটে। ছাত্রদল কর্মীরা অনবরত ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়। যান চলাচল বিঘ্নিত হয় প্রেস ক্লাব এলাকায়। পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ছাত্রদল কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করে। ছাত্রদলের ব্যানারে প্রোগ্রাম তারা হঠাৎ করে রাতে ঘোষণা করেছে, তারা কোনো অনুমতি নেয় নাই। তাদেরকে আমরা সকালেই জানিয়েছি যে অনুমতি নিয়ে আপনারা প্রোগ্রাম করেন, কিন্তু তারা অনুমতি না নিয়ে হঠাৎ করে প্রেস ক্লাবের ভিতর থেকে 4-500 জন এসে, পুলিশ সাইডে ছিল আপনারা খেয়াল করেছেন, পুলিশ তাদের উপরে যায় নাই। তারা হঠাৎ করে এক পাশ দিয়ে বের হয়ে আমাদের পুলিশের উপর হামলা করলো এবং তাদের একটা বড় গ্রুপ প্রেস ক্লাবের ভিতর থেকে ইট পাটকেল মারলো। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রমনা জোনের ডিসি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে সরকার দলের আধিপত্য এবং কমিশনের ব্যর্থতার এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ সময় ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি সহ প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার নিন্দাও করেন বিএনপি মহাসচিব। স্থানীয় সরকার নির্বাচনে আমরা মনে করেছিলাম যে এখানে অন্তত সরকার একটা সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করবেন, নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে তা এত ফ্রাস্ট্রেটিং যে এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা। মিয়ানমারে গত 3 সপ্তাহ ধরে চলা সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমনে এবার আগ্নেয়াস্ত্র প্রয়োগ করল পুলিশ। গুলিতে অন্তত 18 জন মারা গেছে, আহত হয়েছে অনেকেই। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে চলছে ব্যাপক ধরপাকড়। এদিকে সেনা শাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চাকরি হারিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিয়াও মোয়েতুন। রিপোর্ট দুরি মল্লিকের। ইয়াঙ্গুন, মান্দালয়, দাউইয়ে সহ মিয়ানমারের বেশিরভাগ শহরই এখন রণক্ষেত্র। সেনা শাসন বিরোধীদের রাজপথে সমাবেত হতেই দিচ্ছে না পুলিশ। দ্বিতীয় দিনের মতো চলছে দমনপীড়ন। প্রয়োগ করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। ইয়াঙ্গুনে স্ট্যান্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গুলিও চালায় তারা। নিহত হয় একজন, আহত হয়েছে অনেকে। দক্ষিণের শহর দাউইতেও বিক্ষোভ দমনে গুলি চালায় পুলিশ। সেখানে নিহত হয় আরও 3 জন। আহতের সংখ্যাও কম নয়। মান্দালয়, বাগুতে সহ বিভিন্ন শহরেও একই চিত্র। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব শহরেও হতাহত হয়েছে অনেক বিক্ষোভকারী। সেনাবাহিনীর তোপের মুখ থেকে বাদ যায়নি খোদ জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। একদিন আগে সংস্থাটির সাধারণ পরিষদে সেনা শাসনের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চাকরি হারান রাষ্ট্রদূত কিয়াও মোয়েতুন। এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি সেনা সরকার। তবে সেনাবাহিনীর এই তৎপরতায় এরই মধ্যে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা সেনা শাসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন।
পার্বত্য চট্টগ্রামে সেনা প্রত্যাহার করা ক্যাম্পে মোতায়েন হচ্ছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সন্তু লারমার বৈঠক। সেবা কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে ভ্যাকসিন চায় বিমান চলাচল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী যেসব ক্যাম্প থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষায় সেসব ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয় সন্তু লারমার সাথে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, পাহাড়ের সন্ত্রাস বন্ধ সহ সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। র্যাব ফোর্সেসের শহীদদের আত্মত্যাগের স্মরণে নির্মিত বিজ্ঞাপন চিত্র মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমেরও উদ্বোধন করেন। এ সিস্টেম ব্যবহার করে অপরাধীদের অতীত কর্মকাণ্ড চিহ্নিত করতে পারবে র্যাব। ক্রিমিনাল আইডেন্টিফিকেশন তো বটেই, যে কেউকে তারা শনাক্ত করতে পারবেন যে তার নামটা কি, তার পরিচয়টা কি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শান্তু লারমা। বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য জেলাগুলোতে নানা অপরাধ বাড়ছে। 3 পার্বত্য জেলায় মাঝে মাঝেই রক্তক্ষরণ হচ্ছে, আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে রক্তের বন্যা বইই চলছে। চাঁদাবাজির কথা বলছেন, আমরা শান্তু লারমা সাহেবকে এটাও বলেছি যে খুন খারাপই নয়, চাঁদাবাজি হচ্ছে। আমরা অস্ত্রের কথা বলছি, যে বিভিন্ন অস্ত্রের ঝনঝনানির শব্দ আমরা শুনছি। তো উনি সব বিষয় নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদের সঙ্গে এক ঐক্যমত প্রকাশ করে। অপরাধ দমনের শান্তি চুক্তি অনুযায়ী যেসব এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল, সেখানে পুলিশ মোতায়েন করা হবে। সব বিষয় নিয়ে খুঁটিনাটি আলাপ করেছি। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আর্মিরা, আপনারা জানেন, সেই চুক্তি অনুযায়ী তারা অনেকগুলো ক্যাম্প ছেড়ে আসছে। ক্যাম্প ছেড়ে আসলে আমাদের তো শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। সেই জন্যই আমরা সেই ক্যাম্পে আর্মির বদলে সেখানে আমরা পুলিশ মোতায়েন করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তু লারমা বেশ কিছু দাবি ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিও অনেক বিষয়ের কথা বলেছেন, যেগুলি নিয়ে আমাদের সঙ্গে তিনি আবারও বসবেন, এটাও বলে গিয়েছেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার হওয়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ রুল সহ এসব আদেশ দেন। একই সঙ্গে পানামা পেপারসে নাম আসা অর্থ পাচারকারীদের বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানাতে রুল দিয়েছেন আদালত। পাশাপাশি বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 1 ফেব্রুয়ারি সুইস ব্যাংক সহ বিদেশে পাচারকৃত অর্থ অবিলম্বে ফেরত আনতে রিট করা হয়। মানি লন্ডারিং এর মাধ্যমে অর্থ পাচারের ঘটনাগুলা তদন্তের জন্য কেন আলাদা একটা তদন্ত টিম করা হবে না সেই বিষয়ে, এবং সুইস ব্যাংকের জব্দকৃত টাকা ফেরত আনার বিষয়ে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না। সুইস ব্যাংক থেকে টাকা আনার যেই প্রসেস সেটা আমাদের কি অবস্থান, এছাড়া খুব আলোচিত পানামা পেপারসের কি অবস্থান আমরা সেটা বলেছি, অনুসন্ধান দিন আছে। কোভিড-19-এ 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,408। করোনায় মৃত্যু হার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 359তম দিনে দেশে 13,411 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 385। মোট শনাক্ত 5,46,216। নতুন 817 জন সহ সুস্থ 4,96,924 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.87%। এ পর্যন্ত শনাক্ত হার 13.51% ও সুস্থতার হার 90.98%। দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 40 লাখের বেশি। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য দ্রুত করোনার ভ্যাকসিন চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে টিকা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকেও চিঠি দিয়েছে সংস্থাটি। বেবিচক চেয়ারম্যান জানান, বিভিন্ন বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মকর্তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতেই টিকার প্রয়োজন। জসিম জুয়েলের রিপোর্ট।
করোনাকালে থমকে যায় গোটা পৃথিবী। তবে ভয়ভীতি দূরে সরিয়ে বিমানবন্দরের সেবা নিশ্চিত করে গেছেন এয়ারলাইন্সের সঙ্গে জড়িত কর্মীরা। অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন অনেকেই। তাই টিকা প্রয়োগে এয়ারলাইন্স কর্মীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান বলেন, সারা দেশে সব বিমানবন্দরে নিয়োজিত কর্মীরা যাতে টিকা পায় সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে, যদিও স্বাস্থ্য অধিদপ্তর এখনও তাদের কিছুই জানায়নি। স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা অনুরোধ করেছি যে আমাদেরকে ওই কনসিডারেশন রেখে যারা এয়ারলাইন্সের সাথে আমাদের যে এয়ারলাইনের ক্রু, তারপরে যারা যে সম্পৃক্ত আছে, সরাসরি এই বিমানবন্দরে যারা সম্পৃক্ত আছে, সিভিল এভিয়েশনে যারা, সকলের জন্যই আমি ভ্যাকসিনটাকে প্রায়োরিটিতে দেওয়ার জন্য অনুরোধ করেছি। বেবিচকের নিজস্ব কর্মী রয়েছে প্রায় 4000। এছাড়াও বিমানবন্দরে নিয়োজিত আনসার, এফসেক, এপিবিএন সহ অন্যান্য আরও অনেক সংস্থার কর্মী দায়িত্ব পালন করে। সবারই একযোগে টিকা নিশ্চিত করা দরকার বলেই মনে করেন বেবিচক চেয়ারম্যান। যেমন এখানে আমার প্রায় 3500 লোক আছে ঢাকাতে। তাই এখানে শুধু বিমানবন্দর না, আমাদের সিভিল এভিয়েশন, এখানে আমাদের আনসার আছে, আমাদের স্বাস্থ্যকর্মী আছে, আমাদের ইমিগ্রেশন আছে, সবাই মিলেই কিন্তু যেসব কম্পোনেন্টগুলো কাজ করছে সকলেই কিন্তু ওই হিসেবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য। দ্রুত টিকা পেলে এয়ারলাইন্সে কর্মরত কর্মীদের মাঝ থেকে ভয় দূর হবে, বাড়বে সেবার মান। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সামনে থাকা চ্যালেঞ্জ উতরে সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এলডিসি সুবিধা বন্ধ হলে 8-10% রপ্তানি কমতে পারে বলে জানিয়েছেন তিনি। এ অবস্থায় কৌশলপত্র প্রণয়নের তাগিদ দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো। সম্মানিত দেশের বিশেষ সুবিধার আসক্তি থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সুপারিশ নিয়ে এই আয়োজন। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় উত্তরণকালীন সময়ের সম্ভাবনা ও পদক্ষেপ কি হবে তা নিয়ে নিজের মত তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি একদিকে সমস্যাকে অস্বীকার করবেন, আবার অপরদিকে বিশেষ সুবিধা বেশি সময় চাইবেন, এটা বৈপরীত্যের ভিতরে পড়ে যাবে। সেহেতু আমাদের ওই পরিবীক্ষণ ব্যবস্থার ভিতর খুব দ্রুত ঢুকতে হবে এবং এই আমাদের যে উত্তরণকালীন কৌশলটাকে সাথে এটাকে যুক্ত করতে হবে। উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে চ্যালেঞ্জও কম নয়। রপ্তানি কমে যাওয়া কিংবা ঔষধ শিল্পে শিথিলতা হ্রাসের আশঙ্কা থাকবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বিনিয়োগকে সামনে নিয়ে আসা, এটি কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশে কর আহরণকে যদি বাড়ানো না যায়, যদি আমার নিজস্ব সম্পদ যদি না আসে, তাহলে আমাদের আগামী দিনে যেই সুবিধাটা আমরা অন্যান্য ক্ষেত্রে পাবো বিশ্ববাজারে, সেই সুবিধাটাকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কাজ করে উঠতে পারবো না। অভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণ বৃদ্ধি, ব্যক্তি খাতে বিনিয়োগের সহযোগী আবহ তৈরি এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মান বৃদ্ধিরও পরামর্শ দেন তিনি। কোর প্রায়োরিটি হলো দেশের ভিতরে ট্যাক্স আদায় বাড়ানো, দেশের ভিতরে আপনার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিবেশ উন্নত করা, দেশের ভিতরে আপনার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে মান উন্নয়ন করা এবং আমাদের জলবায়ু বিপর্যয়কে ঠেকানো, এই সমস্ত জিনিসই অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের দেখতে হবে বলে আমি মনে করি। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মুক্ত হবে বাংলাদেশ। এ অর্জন ধরে রাখতে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনেরও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। দেশের ভিতরে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন আনার জন্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা আরও এক ধাপ এগোলো। এবার যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয় রেজুলেশন। জর্জিয়া স্টেট সিনেটেও দিবসটি পালনে পাশ হয় প্রস্তাবনা। ভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শুধু ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ না রেখে বছর জুড়ে অব্যাহত রাখার আহ্বান জানান মার্কিন কংগ্রেসম্যান সহ প্রবাসী বাঙালিরা। রিপোর্ট দুলি মল্লিকের। বাঙালি রক্তে রঞ্জিত রাজপথ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, জব্বার বরকতের রক্তে রচিত হয় মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি। বাঙালির এই অধিকার আদায়ের আন্দোলন সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে, যার ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এর মধ্য দিয়ে শুধু বাংলা নয়, বিশ্বের সব ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
জাতিসংঘ সহ বিভিন্ন দেশে দিবসটি পালিত হলেও উদ্যোগের অভাবে অনেক দেশ পিছিয়ে রয়েছে। আর এই কারণেই রেজুলেশন উত্থাপন করে ভাষার তাৎপর্য জানা ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মার্কিন কংগ্রেস। International Mother Language Day is an important day to promote the diversity of languages around the world and in our own nation, and to commemorate those who have fought for the right for their language to be recognized. জর্জিয়া স্টেট সিনেটও একই ধরনের রেজুলেশন পাশ করেছে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সিনেটর শেখ রহমান ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। I want to pass on the Bengali language to the next generation of Bangladeshi American. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেন, পরিচর্যার অভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক ভাষা। রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও উদ্যোগের তাগিদ দেন তিনি। প্রায় ৭,০০০ পৃথিবীর ভাষা, প্রতিদিন অনেক ভাষা নিখোঁজ শেষ হয়ে যাচ্ছে, এবং ভাষার সাথে একটা সংস্কৃতির নিজের ঐতিহ্য সেইগুলো যাতে ধ্বংস না হয়, সেই জন্যে এই ২১শে ফেব্রুয়ারিটা ঐতিহ্য। তথ্য অনুযায়ী বিশ্বে মোট ভাষার সংখ্যা ৭,০০০-এর বেশি। এর মধ্যে আগামী ১০০ বছরে বিলুপ্তির পথে রয়েছে ২,০০০-এরও বেশি ভাষা। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সবাইকে নিয়ে এগোতে চান চট্টগ্রামের নতুন মেয়র, পরিবেশ বান্ধব নগর গড়ার অঙ্গীকার। যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের টিকা। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১শে সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে নিষিদ্ধ সেক্স টয় বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ৩২টি পেজে এসব নিষিদ্ধ পণ্য বিক্রি করে আসছে। সিএনএফ এজেন্টদের ঘুষ দিয়ে এসব পণ্য দেশে আনা হতো। আটকদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সিআইডি। জরিমানা আর সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ দিনব্যাপী বিশেষ মশক নিধন অভিযান। সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযানের সময় সড়ক, নর্দমা, জলাশয় পরিদর্শন করেন ডিএনসিসি কর্মকর্তারা। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা পরিষ্কার করে অপসারণ করা হয় এ সময়। পরে মশার প্রজনন স্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়। মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য জনসাধারণের সংশ্লিষ্টতা প্রয়োজন বলে জানিয়েছে ডিএনসিসি। স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে পানিটা, এর ফলেই কিন্তু এখানে লার্ভা উৎপাদন হচ্ছে এবং আমাদের কিন্তু এই যে অ্যাডাল্ট মশা বা যেটার অত্যাচার বা যেটার দ্বারা আমরা খুবই বেশি বিরক্ত হচ্ছি, তো সেই ধরনের অ্যানোয়েন্স যেটা বলি আমরা, সেই ধরনের কিন্তু পরিবেশটা কিন্তু তৈরি হচ্ছে। এক্ষেত্রে সকলেরই কিন্তু একটা আমি বলবো যে সজাগ দৃষ্টি এবং সকলকেই জাগ্রত হতে হবে আর কি। সবার মতামত নিয়ে অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চান চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামকে নান্দনিক, পরিবেশ বান্ধব ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তুলতে চান তিনি। আর সদ্য সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন জানিয়েছেন, সামনের দিকে এগোতে সবার আগে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হবে। এফরাস নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নির্বাচনী ইশতেহারের ৩৭ দফায় জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা এবং দখলদার উচ্ছেদ সহ আধুনিক নগরী গড়ে তোলার উপর গুরুত্ব দেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু করেছেন তিনি। প্রথম তো জলাবদ্ধতা আছেই, তারপর আছে পরিষ্কার পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনা, তারপর আছে রাস্তাঘাট, তারপর আছে আলোকায়ন, তারপর আছে শিক্ষা, স্বাস্থ্য। ক্রীড়া সংস্কৃতি নিয়েও ভাবনা আছে নতুন মেয়রের। নতুন খেলার মাঠ এবং উন্মুক্ত মঞ্চ করারও উদ্যোগ নিচ্ছেন তিনি। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সরকারি জায়গা, ছোট হোক বড় হোক, অন্ততপক্ষে ছেলেদের জন্য ছোটোখাটো পার্ক করে দিলে আমাদের শিশুরা কিশোররা ওখানে খেলতে পারবে, তাদের সৃজনশীলতার প্রকাশ হবে। সিটি নির্বাচনের আগে ১৮০ দিন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খোরশেদ আলম সুজন।
তার মতে নগরের উন্নয়নে অন্যতম বাধা সিটি কর্পোরেশনের দুর্নীতি। কর্পোরেশনকে কেন্দ্র করে যে দুর্নীতির মধুচক্র গড়ে উঠেছে, সেই মধুচক্রে মৌচাক ভেঙে দিতে হবে এবং তাদেরকে কর্পোরেশন থেকে তাড়িয়ে দিয়ে জনগণের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা এবং চলমান উন্নয়ন প্রকল্পে সমন্বয় করা নতুন মেয়রের জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন সাবেক প্রশাসক। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সয়াবিন চাষিদের মাঝে 4% মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে। শনিবার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে এই বিনিয়োগ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SIBL এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। এ সময় তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক তৃতীয়বারের মতো নোয়াখালী সুবর্ণচর অঞ্চলে সয়াবিন চাষিদের মধ্যে 4% মুনাফায় 2 শতাধিক জন কৃষকের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করল। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাকিম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়নশীল দেশের অর্জন ধরে রাখতে দক্ষ জনশক্তি তৈরির আহ্বান প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে টিকা নেওয়ার নির্দেশনা। পৌর নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার, বিভিন্ন স্থানে উল্লাস। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুকে ইস্যু করার চেষ্টা করছে একটি মহল, বললেন ওবায়দুল কাদের। প্রেস ক্লাবে অনুমতিহীন সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল পুলিশ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। মিয়ানমারে বিক্ষোভ দমনে পুলিশের গুলি, নিহত 18, বিভিন্ন শহরে ব্যাপক ধরপাকড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।